আমরা ক্রমশই একটা অন্যরকম গণতন্ত্রের দুনিয়ায় ঢুকে পড়ছি। বারবার মনে হচ্ছে এই গণতন্ত্রের চেহারাটা আমরা চিনতাম না, জানতাম না। এটা একটা অন্য রকম গণতন্ত্র। খুব বেশি দিন নয়, বেশ কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে সমালোচনা সহ্য করে নেওয়া, অর্থাৎ সমালোচনা নিতে পারাটাই গণতন্ত্রের অন্যতম শর্ত। তারপরে বাস্তব চেহারাটা কিরকম, চারপাশে বারবার আমরা বাস্তব চেহারাটা দেখেছি। গণতন্ত্রের বাস্তবায়ন কিভাবে হচ্ছে আমরা দেখেছি। এদেশের এই মুহূর্তে যারা শাসক দল, তারা তাদের ভক্তবৃন্দ তার চারপাশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে নমুনা রাখছেন, আমরা বারবার সেটা দেখেছি। আর মাত্র দুদিন আগেও আবারও দেখলাম। অন্য কেউ নয়, খুব যে নামি বা খুব কড়া বিরোধিতা করছেন এমনটাও নয়, শুধুমাত্র কমেডি করেন তিনি। কমেডির মাধ্যমে শ্লেষ কিংবা ব্যঙ্গ বিদ্রুপ সামনে আনেন, যা যা ঘটছে তাকে একটু ব্যঙ্গ বিদ্রুপ করেন নিজের মতো করে। এটাও বোধহয় গণতন্ত্রের রীতি, গণতন্ত্রে এটা সহ্য করতে হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে গণতন্ত্রে সেই রীতিটাও এখন ব্রাত্য হয়ে যাচ্ছে। ক্রমশই এই রীতিটাকেও এখন ব্রাত্য করে দেওয়ার একটা প্রয়াস চলছে, বোধহয় বার্তা দিয়ে দেওয়ার জন্যই যে এই গণতন্ত্রে আগের মতো সবকিছু চলবে না, চলতে পারে না। কুণাল কামরা আমরা সবাই জানি, তিনি ঠিক এই মুহূর্তে তার পরিচয় একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। একটা নতুন রীতিতে কমেডি প্রদর্শন করেন বিভিন্ন জায়গাতে, শুধু এদেশে নয় বিদেশে গিয়েও তিনি তার কমেডির যে শো সেটা উপস্থাপন করেন। তিনি মাত্র কয়েকদিন আগে একটা কমেডি শো করেছিলেন এবং তারপরে শিবসেনার ভক্তরা, হিন্দুত্ববাদী ভক্তরা তার বিরুদ্ধে যে আচরণটা করলো, একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের দেশে গণতন্ত্রের এক নতুন চেহারা সামনে আসছে। এই গণতন্ত্রকেই মেনে নিতে হবে, বিরোধিতা, বিরুদ্ধস্বর এসব চলবে না। গণতন্ত্রের চেহারাটা ঠিক এরকম। দেখুন গণতন্ত্রের চেহারাটা আমি ছবিতে দেখাচ্ছি, আমার স্ক্রিনে সেই ছবিটা আসছে। একটা হলে ঢুকে, যেখানে এই কমেডি শোটা হয়েছিল, সেই হলে ঢুকে কিভাবে ভাঙচুর করছে হিন্দুত্ববাদী বলে যারা নিজেদের দাবি করেন তারা, এবং তাদের পরিষ্কার বক্তব্য তাদের নেতাকে, মানে হচ্ছে ঠিক এই মুহূর্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। কি আশ্চর্য ভাবুন তো, একনাথ শিন্দে ঠিক এই মুহূর্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। মাত্র কিছুদিন আগে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন। বিধানসভা নির্বাচনের পরে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দিয়ে উপমুখ্যমন্ত্রী করা হয়েছিল। এই ভক্তবৃন্দ তখন কিন্তু প্রতিবাদ করেননি, তখন কিন্তু তাদের মনে হয়নি যে তাদের নেতাকে অপদস্থ করা হলো, অপমান করা হলো, তখন তারা প্রতিবাদ করেননি। কিন্তু এখন যখন বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে তিনি আসলে এই পদ পেয়েছেন এক ধরনের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে, তখন এই রকম আক্রমণ। আরো আশ্চর্য কি জানেন, এই একনাথ সিন্দেকে বিশ্বাসঘাতক শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদ যারাই ভাঙচুর করেছে তারা মানতে পারছে না, অথচ বিশ্ব হিন্দু পরিষদেরই একটা অংশ, শিবসেনার একটা অংশ তাকে বিশ্বাসঘাতক বলেই মনে করে। উদ্ধব ঠাকরে, শিবসেনার যিনি এই মুহূর্তে মাথা, তিনিও মনে করেন যে বিশ্বাসঘাতকতাই করেছেন একনাথ শিন্দে। তার সরকারটা যেভাবে ফেলে দিয়েছিলেন তাতে বিশ্বাসঘাতকতাই করেছিলেন। কিন্তু হলে কি হবে, এক শ্রেণীর ভক্তবৃন্দ আছে যারা যুক্তি তর্ক কিচ্ছু মানবেন না এবং তারা এইভাবে গণতন্ত্র শেখাবেন। ঠিক এই মুহূর্তে আমরা যা খবর পাচ্ছি যে এফআইআর দায়ের করা হয়েছে কুণাল কামরার বিরুদ্ধে, হয়তো তাকে গ্রেপ্তার করা হবে। এর আগেও আমরা তো জানি শুধুমাত্র কমেডি করবার জন্য কিভাবে তাকে দিনের পর দিন বিমান যাত্রা থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। কোনো বিমান সংস্থায় তার জন্য টিকিট দিচ্ছিল না। এর আগে সময়টা 2018 সাল নাগাদ। বারবার এটা ঘটছে, মানে আমাদের দেশের গণতন্ত্রের চেহারাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা বারবার বুঝতে পারছি। অথচ কথায় একদম অন্যরকম। আমাদের নেতা নেত্রীরা
আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার করে বলবেন আমরা গণতন্ত্রকে প্রসারিত করছি, গণতন্ত্রকে ছড়িয়ে দিচ্ছি, আর গণতন্ত্রকে ছড়িয়ে দেওয়ার নমুনাটা ঠিক এই রকম। এইভাবে গণতন্ত্রকে তারা চারপাশে ছড়িয়ে দিচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত তারা গণতন্ত্রকে ছড়াচ্ছে। দেখুন কিভাবে ভাঙচুর করা হচ্ছে। আর ঠিক এই ভাঙচুরের দৃশ্য দেখতে দেখতে আমার ঠিক মনে পড়ছিল ঠিক এই মুহূর্তে এই যে ভক্তবৃন্দ যারা ভক্তির বশে এটা করছে, নেতাদের প্রতি অবাধ ভক্তি, তারা কি জানেন যে তারা যাদের আরাধ্য বলে মনে করেন তাদের কি রকম নাস্তানাবুদ করছে এআই বা কৃত্রিম বুদ্ধিমাত্রা প্রযুক্ত একটা যন্ত্র। এই মুহূর্তে তারা কি করবেন, সেই যন্ত্রের বিরুদ্ধেও কি জেহাদ ঘোষণা করবেন? হয়তো করবেন, মানে আমি জানি না যে কোথায় যাবে গোটা বিষয়টা। এদেশে এইভাবেই এগুলো ইস্যু হয়ে ওঠে। যেমন ধরুন আজ আমি এটা নিয়ে আলোচনা করছি, আজ আমার কি এইটা নিয়ে আলোচনা করা দরকার ছিল? আলোচনা তো হওয়া উচিত ছিল যে এদেশের কত বেশি মানুষ আরো দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, দেশে অনিশ্চয়তা কিভাবে বাড়ছে, খেতে পাওয়ার সমস্যাটা কিভাবে সব জায়গায় তার পরিসর বৃদ্ধি করছে, সেটা নিয়ে তো আলোচনা করা উচিত ছিল। অথচ দেখুন হিন্দু মুসলমান তারপরে এই মন্দির মসজিদ এইসব নিয়েই আমরা ব্যস্ত থাকছি। এইভাবে মানুষ প্রতিদিন এই আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছে, দেশের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে। আমি বারবার বলি না, সাধারণ মানুষ তাদের বোধ দিয়ে তাদের চেতনা দিয়ে বিষয়টাকে ভাববে। আসলে বোধ চেতনা তৈরি করবার জন্য, সেই বোধ চেতনা দেবার জন্য তো পরিসংখ্যান তথ্যটা ঠিকঠাক তুলে ধরা দরকার। আমরা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আমরা যারা সাংবাদিকতা করি, সাধারণ মানুষের কাছে পরিসংখ্যান তথ্যগুলো ঠিকঠাক তুলে দিই, যেগুলো নিলে মানুষের বোধ শানিত হতে পারে, যেগুলো নিয়ে তারা চিন্তা করতে পারেন যে এটা আমাদের জীবন যাপনের সঙ্গে জড়িত, এই তথ্যগুলো এই বিষয়গুলোকে নিয়ে আমাদের আলোড়িত হওয়া উচিত। তেমন কোনো তথ্যকে আমরা আদৌ দিতে পারছি? আসলে দিচ্ছি না। ওই যে বলছিলাম, বড় কর্পোরেট মিডিয়া বারবার এই বিষয়গুলো নিয়েই মানুষকে ব্যস্ত রাখছে। কখনো কোনো ফিল্ম স্টারের বিয়ে কিংবা কোনো কর্পোরেট সংস্থার ছেলের বিয়ে, এই বিষয়গুলো বারবার চলতে থাকে, আর আসল ইস্যুগুলো চোখের সামনে থেকে ক্রমশই হারিয়ে যায়। এভাবেই চলছে, এভাবেই চলবে। ঠিক এই মুহূর্তে ভালো করে ভেবে দেখুন তো, ঠিক কয়েক বছর আগে আমরা মেতে উঠেছিলাম না, সমস্ত মিডিয়া কিভাবে সবাইকে মাতিয়ে দিয়েছিল ওই এক ফিল্ম স্টারের আত্মহত্যাকে কেন্দ্র করে। সুশান্ত সিং রাজপুত মনে আছে নিশ্চয়ই। তারপরে বলা হয়েছিল তার প্রেমিকা, তাকে দায়ী করা হয়েছিল, বলা হয়েছিল ড্রাগের ব্যবসা করা হয়, তাকে একেবারে ভিলেন বানিয়ে ছাড়া হয়েছিল। মিডিয়া চর্চা, ক্রমাগত চর্চা। তারপরে কি জানা গেল এতদিনে তদন্ত শেষ হয়ে গেছে। তদন্তের যারা দায়িত্বে ছিলেন সেই অফিসাররা জানিয়ে দিয়েছেন যে বিষয়টা আত্মহত্যা ছিল। এখন মিডিয়া কি বলবে? সেদিনকে তারা মিথ্যে প্রচার করেছিল, সেই গদি মিডিয়া যারা মিথ্যে প্রচার দিনের পর দিন করেছিল, যারা একটি মেয়েকে একেবারে ভিলেন বানিয়ে ছেড়েছিল, যারা নিদান দিয়ে দিয়েছিল, আদালতের বাইরে নিজেরাই ঠিক করে ফেলেছিল যে এ হচ্ছে মূল দোষী, তারা এখন কি বলবে? তারা কি দোষ স্বীকার করবে? আসলে এটাই হয়। আমাদের এই তথাকথিত মিডিয়া যেগুলো মানুষ দেখে, সেগুলো আসলে মানুষের দেখার উপযুক্ত নয়। বারবার করে আমি তাই বলি, এগুলো দেখবেন না। এগুলো দেখলে আপনি পিছিয়ে যাবেন। আপনার যে সমস্যা, আপনার জীবনযাপনের যে সমস্যা, সেই সমস্যাগুলো এই তথাকথিত মূল ধারার যে মিডিয়া বলে আমরা চিহ্নিত করি, এরা কোনোদিন দেবে না। আপনার আমার সমস্যা চেনবার জন্য আমাদের সেই সমস্ত সংবাদ মাধ্যমের উপরে নির্ভর করতে হবে, যারা ঠিক এই মুহূর্তে একটা দায়বদ্ধতার পরিচয় দিয়ে অন্যরকম কিছু বলতে চাইছে। অন্যরকম কে কি বলতে চাইছে সেটা খুঁজে নেবার দায়িত্ব মানুষকে নিতে হবে। তা না হলে একের পর এক এই ঘটনার মধ্যেই আপনারা জড়িয়ে যেতে থাকবেন। নিজেদের জীবনযাপনের যে সমস্যাগুলো ক্রমশ আরো ঘনীভূত হচ্ছে, সেই সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হবে না। তাই বারবার করে বলছি, এই তথাকথিত কর্পোরেট মিডিয়া বিনোদন দেয় যে মিডিয়া, শুধুমাত্র বিনোদন কেন্দ্রিক যে মিডিয়া, যে কোনো ঘটনাকে খাওয়াতে চায়, একবারে কোট আনকোট বলছি, খাওয়াতে চায়, সেই মিডিয়াকে বর্জন করুন, তার উল্টো দিকে অবস্থান নিন। ঠিক এই মুহূর্তে আমাদের রাজ্যের মিডিয়ার হালও প্রচন্ড বেহাল। একদিকে একদল মিডিয়া নেমে পড়েছে বিজেপি মানে দেশের যারা শাসক তাদের পক্ষে ঢোল বাজাতে, আর একদল মিডিয়ার কর্মীরা রয়েছে যারা রাজ্যের শাসক দলের পক্ষে ঢোল বাজাচ্ছে। বাকি জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। বিশ্বাস করুন, মারাত্মক একটা অবস্থা। আমাদের রাজ্যেরও একটা ভয়ঙ্কর অবস্থা। কোনো মিডিয়া নেই যে যা সত্য তথ্য তুলে ধরবে, যা আপনাকে সচেতন করবে। হয়
রাজ্যের শাসকের পক্ষে, নয়তো কেন্দ্রের শাসকের পক্ষে। বাকি জায়গাটা ফাঁকা। এই শূন্যতার জায়গাটা বুঝে নিয়ে আপনাদেরই চিহ্নিত করতে হবে যে আপনাদের সমস্যা কোনগুলো, সেই সমস্যাকে নিয়ে সামনে আসছে কারা, কোন মিডিয়া, কোন ছোট ছোট মিডিয়া এই সমস্যাগুলোকে সামনে তুলে ধরছে, সেটা আপনাদের দেখতে হবে। বারবার বলছি, বড় ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। গণতন্ত্রের এক অন্য পাঠ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রে যে সাধারণ মানুষই সব, সে কথাটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নেতা নেত্রীদের অনুগত দাস বানানোর চেষ্টা হচ্ছে সাধারণ নাগরিককে। তাই সাধারণ নাগরিককেই এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। যদি জেহাদ ঘোষণা না করা যায়, তাহলে খুব খুব বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে এই নতুন দেশের নতুন গণতন্ত্রের চেহারাটা একটু বোঝবার চেষ্টা করি। আর এই চেহারাটা বোঝবার জন্য এই মুহূর্তে যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি অতিথি হিসেবে, আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিম, আমাদের সঙ্গে রয়েছেন পেশায় ডাক্তার এবং খুব পরিচিত মুখ গণমাধ্যমের ডাক্তার অরিন্দম বিশ্বাস, বাংলা পরিষদের সভাপতিও তিনি। আর আমাদের সঙ্গে রয়েছেন গণগায়ক সমাজকর্মী অসীম গিরি। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো, আমি উজ্জয়িনীর কাছে প্রথম আসবো। উজ্জয়িনী, আপনাকে যেটা আমার জিজ্ঞাসা, যে আপনি বারবার এই বিষয়টা বলেছেন, আমার এই আলোচনায় আপনি এসেছেন, আপনি বারবার করে বলেছেন গণতন্ত্রের সংকট নিয়ে আমি একাধিক আলোচনা করেছি। সেখানে আমি বলতে চেয়েছিলাম যে আসলে ঠিক এই মুহূর্তে আমাদের দেশে গণতন্ত্র একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে রক্ষা করবার দায়িত্ব ছিল, যে পিলারগুলোর উপরে গণতন্ত্রকে রক্ষা করবার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পিলারগুলো একটু একটু করে নড়বড়ে হয়ে যাচ্ছে। মাত্র কিছুদিন আগে আমরা দেখলাম যে কিভাবে একজন বিচারপতির বাড়ি থেকে কত টাকা পাওয়া গেল, সেটা নিয়ে আলোচনাটা প্রায় বন্ধ হয়ে গেল। এমনকি আজকে যারা খবর পেলাম যে একজন আইএএস অফিসার, তিনিও নাকি প্রচুর টাকা লেনদেন করছে এবং তার বাড়িতেও নাকি টাকা পাওয়া গেছে। তো এই আলোচনাগুলো ক্রমশ সরে যাচ্ছে, মিডিয়া সে বিষয়ে কোনো রকম আলোকপাত করছে না। উল্টে এই যে ভাঙচুর করা হচ্ছে, আমি দেখাবো কিভাবে ভাঙচুর করা হচ্ছে, এবং তারপরে বলছে সমালোচনা করতে হবে কিন্তু গঠনমূলক সমালোচনা। মানে যিনি ভাঙচুর করে আসছেন তিনি বলছেন গঠনমূলক সমালোচনা করতে হবে। গোটা বিষয়টা সামনে রেখে আপনাকে যদি জিজ্ঞাসা করি, ঠিক এই মুহূর্তে কোন গণতন্ত্রের পাঠ আমাদের দেবার চেষ্টা করা হচ্ছে? দেখুন, গণতন্ত্রের, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। গণতন্ত্রের আজকে যে বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে, সেটা নিয়ে আমরা যে নির্বাচনী গণতন্ত্র নিয়ে যতটুকু কাজকর্ম করে থাকি, মানে প্রসঙ্গক্রমেই বলছি, মাত্র কিছুদিন আগে আমাদের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটা সারা দেশে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজে যত এমএলএ রয়েছেন তাদের বিরুদ্ধে কি ধরনের ক্রিমিনাল কেসেস রয়েছে, তাদের অর্থ সম্পদ কত রয়েছে, এটার উপরে প্রতিবেদন। তো অপ্রাসঙ্গিক হবে না এখানে বললে যে সারা দেশে বর্তমান সিটিং এমএলএ দের 45% এর বিরুদ্ধে নানান রকম ক্রিমিনাল কেসেস রয়েছে, এবং একটা বড় সংখ্যক এমএলএ, পরিসংখ্যান আজকে এত ডিটেলে এখানে বলার সময় নেই, বড় সংখ্যক এমএলএ রা কোটিপতি। এবং যে মহারাষ্ট্র নিয়ে আজকে কথাটা হচ্ছে, মহারাষ্ট্রতে প্রায় 65% সিটিং এমএলএ এর বিরুদ্ধে নানা রকম ক্রিমিনাল কেসেস রয়েছে। তো একদিক থেকে দেখলে পশ্চিমবঙ্গ সব সব রাজ্যই আছে, অন্ধ্রপ্রদেশ আগে আছে, কেরালা আছে, তেলেঙ্গানা আছে, মহারাষ্ট্র সিগনিফিকেন্টলি রয়েছে। যদি আমি দলগতভাবে দেখি, প্রায় সব রাজনৈতিক দল, আহ তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বিজেপি, সবাই, সমস্ত দলেই প্রচুর পরিমাণে, এবং বিজেপি যেহেতু সংখ্যায় বেশি, তাই প্রচুর সংখ্যায় সেখানে এমন এমএলএ রা রয়েছেন যাদের বিরুদ্ধে এরকম ধরনের মামলা চলছে। তো গণতন্ত্রের বেহাল অবস্থাটা দেখার এটাও একটা লেন্স, যেটা আমরা ব্যবহার করি। আজকে আপনারা যে লেন্সটা দিয়ে যেটা দিয়ে দেখছেন, সেটা একটা ইউনিক লেন্স। কারণ আমরা জানি যে হ্যাঁ, আমাদের সংবিধান বাক স্বাধীনতা দিয়েছে। বাক স্বাধীনতা মানে তার নিশ্চয়ই কিছু একটা সীমা আছে। বাক স্বাধীনতা মানে যাকে তাকে গালাগাল করা, যার তার ধর্মে আঘাত করে কথা বলা, বা মানে আমার বাক স্বাধীনতা অন্যের বাক স্বাধীনতাকে একটা সীমার মধ্যে খণ্ডন করবে না। কিন্তু এখানে বাক স্বাধীনতা, কি যেন গঠনমূলক বাক স্বাধীনতা ইত্যাদি যা বলছে, ব্যাপারটা হাস্যকর। যারা নিজেরাই ধ্বংসাত্মক কাজে লিপ্ত, তারা যদি গঠনমূলক বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করে, তো তাহলে ব্যাপারটা খুব প্রাঞ্জল হয়ে যায় সকলের কাছে যে আসল কথাটা সেটা নয়। আসল কথা হচ্ছে, যে কথাটা শুনতে পছন্দ না, সে কথাটা আহ
বলতে দেওয়া হবে না। এবং এর থেকেও বড় কথা বোধহয় যেটা আপনি সুশান্ত সিং রাজপুত প্রসঙ্গ টেনে এনে বললেন, যে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। আজকে অনেকগুলো বিষয় আমাদের রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে রয়েছে যেটা নিয়ে মানুষের চর্চার দরকার। রুটি রুজির কথা তো ছেড়েই দিলাম, ওটা তো সবসময় চর্চার দরকার। না, অন্যদিকে আপনি যে আরো দুটো তিনটে বিষয় উল্লেখ করলেন, সেগুলো ছাড়াও আমি আরেকটা বিষয় উল্লেখ করছি, যে এক দেশ এক নির্বাচন তার যে বিল পেশ একদম হয়েছে, ঠিক, এবং খুব সেই এক গুরুত্বপূর্ণ। এক দেশ এক নির্বাচন যদি কালকে বাস্তবায়িত হয়, তাহলে ভারতের গণতান্ত্রিক কাঠামোর উপরে যে বিপদ নেমে আসবে, সেটা নিয়ে কোন চ্যানেলে কি আলোচনা হচ্ছে, অথচ এটা কত বড় একটা মৌলিক জায়গা পরিবর্তন হতে চলেছে। করাপশন তো আমাদের পুরো গণতন্ত্রের বিভিন্ন স্তরে স্তরে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে। সেটা নিয়ে তো আজকাল আর সেভাবে কথাও হয় না। কিন্তু কথা অবশ্যই হওয়া উচিত, কথা হয় না মানে সেটা ঠিক তা নয়। আমার বক্তব্য হচ্ছে, মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। আলোচনা আপনি ঠিকই বলেছেন, কিছু এমন বিষয় নিয়ে হয় যেটাতে মানুষের, যেখানে চটজলদি একটা মুখরোচক কোনো কিছু মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়, মানুষও তার দৃষ্টি ঘুরিয়ে রাখছেন। সেটা কোন ধরনের গভীরতর হতাশা থেকে ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন, এটা কোন একটা গভীরতম হতাশা বা অবসাদ কিনা, যে মানুষ এত চ্যালেঞ্জের সামনে পড়েও দৃষ্টি সেদিকে ফেরাচ্ছেন না, বা আমাদের সামনে সেই ধরনের নেতৃত্ব নেই যারা মানুষকে সেই সঠিক আলোর দিশা বা সেই পথে নিয়ে যাবেন। একটা কথা বলেই শেষ করব, কমেডি বা কমেডিয়ান একজন সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু কমেডি একটা স্ট্রং ওয়েপন। আমরা চিরকালই দেখেছি, যখনই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা এসেছে, সারা বিশ্বের ক্ষেত্রে বলছি, সেখানে বিশ্ববিখ্যাত কমেডিয়ান থেকে শুরু করে সাধারণ কমেডিয়ান পর্যন্ত তাদের ওই আর্ট ফর্মটা ব্যবহার করে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন সাধারণ মানুষকে। এবং সাধারণ মানুষের কাছেও অনেক সময় আমার বক্তৃতার থেকে বা এই আলোচনার থেকে ওইটা গ্রহণ করা সহজ হয়। সেখানেও হয়তো কোথাও একটা ভয় কাজ করছে, যে পাছে মানুষ বুঝে ফেলে। একদমই। হীরক রাজার দেশে ছবিটা তৈরি হয়েছিল এইভাবেই তো, সেটা তো কিছু বলতে চেয়েছিল, মানে রূপকের আড়ালে সেটাও তো কিছু বলতে চেয়েছিলাম। জানি না এখন হলে সেই ছবিটা আরো আদৌ তৈরি হতে পারতো কিনা। আমি ডাক্তার অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। ডাক্তার বিশ্বাস, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে ভঙ্গিতে বা যেভাবে আমাদের গণতন্ত্রের অন্য পাঠের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাতে মনে হচ্ছে না যে কোথাও আমাদের আশু সমস্যাগুলো, আমার কাছের সমস্যাগুলোকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং বড় মিডিয়াগুলো, বড় পুঁজি নির্ভর মিডিয়াগুলো সুকৌশলে এটাই করতে চাইছে। আপনার কাছে যাওয়ার আগে আমি পরিচয় করি যে রূপম চট্টোপাধ্যায়, সাংবাদিক রূপম চট্টোপাধ্যায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তাকেও আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। হ্যাঁ ডাক্তার বিশ্বাস। প্রথমত, সাংবাদিকতা বলে সত্যি কথা আমরা আর কিছু নেই। একদম। কয়েকটা ইউটিউব চ্যানেল, আপনার মতন কয়েকজন আছেন, আর সাংবাদিকতা কিছু নেই। কেউ বিজেপির কাছ থেকে যা শুনছিলাম, খবর পাচ্ছি যে একদম। কোটি কোটি টাকা নিয়ে যে নির্বাচনী প্রচার করবেন তৃণমূলের বিরুদ্ধে, এবং বিভিন্ন জায়গায় একটা অস্থিরতা তৈরি করার প্রয়াস নিয়ে তারা নামছে। তো ঘটনাচক্রে তারা কেউ কার্টুনিস্ট মনে হয়, কার্টুন মনে হয়, কিন্তু আবার সাংবাদিকতার মানে কিছুটা আছে বলেও মনে হয় না। ঘটনাচক্রে কুনাল কামরার ঘটনাটা আমরা কুনাল কামরাকে অ্যাটাক করে দেখছি। এটা কিন্তু কুনাল কামরার ঘটনা নয়, এটা কিন্তু দুটো শিবসেনার গ্রুপ। শিবসেনা ঠিকই। বরাবরই মস্তানি গুন্ডামি করে এসছে। বাল ঠাকরের ইতিহাসটা কিন্তু ভায়োলেন্ট, ব্যাক বাই ভায়োলেন্স। বাল ঠাকরে কিন্তু কোনোদিনই বাল ঠাকরে শান্তিপূর্ণ আন্দোলন করেনি, কারণ তাকে এটা কংগ্রেসের একটা সেকশন তৈরি করেছিল যাতে ওখান থেকে প্রথমে কমিউনিস্টদের মারো। এটা আমিও মানি, কমিউনিস্টরা কোনোদিন, আমিও জাতীয় বাংলা পরিষদ করছি, কমিউনিস্টরা হচ্ছে জাতি বিরোধী হয়, এটা এখানে বাঙালি বিরোধী যদি হয় সিপিএম হয়। ঘটনাচক্রে বাল ঠাকরে প্রথমে ওখানে দত্তা সামন্তকে মারলো, শেষ করলো, 1 নম্বর। তারপরে গিয়ে তখন কিন্তু এটা আমরা ভুলে যাই, তখন কিন্তু মুসলিম সমাজকে নিয়ে কিন্তু কমিউনিস্টদের মেরেছিল। দ্বিতীয়ত হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের ওপর, তাদের ওপর মারতে শুরু করলো। ঘটনাচক্রে শিবসেনার ইতিহাসটা কিন্তু ভায়োলেন্স রিলেটেড। যতই কার্টুনিস্ট হোক, ওর কথাবার্তার মধ্যে কোনোদিনই শান্তির আহ্বান ছিল না, শান্তির বার্তা কোনোদিনই বাল ঠাকরের ছিল না। এইবার দুই শিবসেনার মধ্যে লড়াই। আমরা যদি ভায়োলেন্স হতে পারি, কতটা রেলেভেন্ট আমরা, কোন শিবসেনাটাকে লোকে মানবে? এটা তো বাল ঠাকরে শিবসেনার মতন হয়ে গেল। পাকিস্তান আসবে, পিচ গুলো মানে খুঁড়ে দাও, বেড়ে দাও, ধরে দাও। এই হলো কুনাল কামরা একটা জাস্ট মানে ইস্যু।
ওটা একনাথ শিন্দে না, একনাথ শিন্দে বারবার এই বার্তাটা দিলেন যে আমরাই আসল শিবসেনা, আমরাই মারধরের পক্ষে, আমরাই গুন্ডামির পক্ষে, আমরা অশ্রাব্য ভাষা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই আমাদের, সরকারটা আমাদের আছে। এই ঘটনাচক্রে কুনাল কামরা আগেও করেছে, আগেও বিভিন্ন জায়গায় কুনাল কামরা বিপদে পড়েছেন, কিন্তু ঘটনাচক্রে আর কিছু না হোক কুনাল কামরার ধন্যবাদটা মানে একনাথ শিন্দের সমর্থকদেরই দেওয়া উচিত। কুনাল কামরাকে আর কেউ না জানতো, এখন ভারতবর্ষের সব মানুষই মোটামুটি কুনাল কামরাকে কি ঘটেছিল সবাই জেনে ফেললো। সুতরাং তার ইউটিউবটা যে বেড়ে গেল, তাকে দেখতে কিন্তু এখন বা তাকে শুনতে কিন্তু এখন সবাই কিন্তু আগ্রহ দেখাবেন। আমিও কালকে ওনাকে ট্যাগ করে একটা টুইট করেছি, সেটা আমি ফেসবুকেও দিয়েছি, টুইটটা ওনাকে ট্যাগ করেই করেছি। ঘটনাচক্রে কুনাল কামরা অর্ণব গোস্বামীকে করেছে, অর্ণব গোস্বামী খুব চুপচাপ ব্যাপারটাকে কায়দা করে কেটে পড়েছে, তারপরে ওনাকে ব্যান করে দেওয়া হলো। অবাক, সব এয়ারলাইন থেকে একটা লোককে ব্যান করে দেওয়া হলো, মানে কিরকম আশ্চর্য ঘটনা দেখতে হয়। কিন্তু রগরটা হচ্ছে সাংবাদিকতা আর নেই। কুনাল কামরার ঘটনাটাকে তার বিপক্ষে বলার জন্য যে সাংবাদিকতা আমি দেখতে পাচ্ছি তা অত্যন্ত দুঃখজনক। এই সাংবাদিকতা আর চাই না, এবার পরিবর্তন আসুক সাংবাদিকতায়। একদম, এই সাংবাদিকতার পরিবর্তনের জন্যই বোধহয় দরকার যে সাধারণ মানুষের বোধ আর চেতনা বারবার করে বলা, যেটা আমি বলছি যে এই তথাকথিত মূলধারার মিডিয়ার কাছে আর কিচ্ছু পাবার নেই। আমি অসীম গিরির কাছে আসবো। অসীম বাবু, আপনি দেখলেন একজন গায়ক, আমি শোনাবো যে গানগুলো প্যারোডিতে তিনি কিভাবে গেয়েছে। গোটা বিষয়টা যেভাবে আসছে, মানে গণতন্ত্রের অন্য চেহারা গোটা দেশ জুড়ে, এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা। ঠিকই বলেছেন ডাক্তার বিশ্বাস যে আসলে দুটো শিবসেনার দুটো অংশের মধ্যে লড়াই, কিন্তু এই লড়াইয়ের মধ্যে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে গোটা দেশের মানুষকে, আমরা যেভাবে বলবো সেভাবেই চলতে হবে, ওর বাইরে কোনো বিরোধিতাকে মানা যাবে না। যতই প্রধানমন্ত্রী বলুক না কেন যে আসলে সমালোচনা সহ্য করাটা গণতন্ত্রের রীতি, সেটা ওই বলবার জন্য বলা। সকালকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই এখানে যারা এসছেন। ব্যাপারটা হচ্ছে যে দেখো, যতই দুটো অংশের লড়াই হোক, রাজনীতিটা কিন্তু একই ওদের। সেটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ। বিজেপিরও তাই, বিশ্ব হিন্দু পরিষদও চাই, বাল ঠাকরেরও তাই, সবারই তাই, মানে একনাথেরও তাই, সবার। দুটো গ্রুপের মধ্যে ঝগড়া বা তার থেকে যে একে মানে আক্রমণ খুব করা হয়েছে বলে আমি মনে করি না। দেখো, একটা তো ঘটনা যে চার্লি চ্যাপলিন তো সারা জীবন কমেডি করেছেন, এবং চার্লি চ্যাপলিনকে বহুবার দেশ পাল্টাতে হয়েছে, বহুবার নানান রকম ফেস করতে হয়েছে। নেহেরু সরকারের সময়, নেহেরু যখন ছিলেন তখন যিনি কার্টুন আঁকতেন তার বিরুদ্ধে একদিন তিনি দেখলেন যে, নেহেরু দেখলেন যে খবরের কাগজে কোনো কার্টুন নেই। উনি বললেন, কেন কার্টুন নেই? আমি জানি না, রূপম বাবু এটা বলে দেবেন, হয়তো তার নামটাও ভুলে গেছি আমি। তো নেই। উনি তখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ কুর্তি, জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আমার এগেনস্টে কোনো নেই কেন? মানে এইরকম অবস্থাটা ছিল কিন্তু এত সুন্দর। সেখানে ধীরে 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 আজকে এই নোংরা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে দেশটা। অর্থাৎ ধরো, তুমি একটা চ্যানেলে কথা বলছো 1 ঘন্টা অনুপম লাইভ, এবং এখানে তুমি একটা কোনো জাস্ট কিচ্ছু না, একটা কৌতুক করে একটা কথা বললে হয়তো সেই কৌতুকটা পলিটিক্যাল রূপ নিয়ে নিতে পারে। সেখানে কামড়া কামড়ি তো থাকবে, দুটো গ্রুপ থাকবে, 3টে গ্রুপ থাকবে, 4টে গ্রুপ থাকবে, নিজেদের মধ্যেই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা কেউ এসে থাকবো না, আমরা এতে কিছুই থাকবো না। ব্যাপারটা এইখানে, বিষয়টা এখানে, মানে জনগণ কিছু করবে না, মানে যারা এইসব করছে তাদের কোনো জায়গাই নেই। তারা যদি থাকে তাহলে তাদের জেলে থাকতে হবে অথবা হত্যা হবে, তারা এইটাই জায়গা। সুতরাং এইটা খুব বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তুমি যেটা বলেছো সেটারই প্রতিফলন। অর্থাৎ এই যে উগ্র হিন্দুত্ববাদ ধীরে 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 এই যে প্রকাশ করা হচ্ছে, একটা ফ্যাসিজম ভারতবর্ষের বুকে যে কায়েম হয়ে গেছে, অলরেডি ইতিমধ্যেই কায়েম হয়ে গেছে, সেই ফ্যাসিজমের নানা ধরনের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সমাজে। সেটা কুনাল কামড়ে হোক বা অন্য বিষয় হোক, যে কোনো কারণেই হোক, এটাই হচ্ছে অবস্থা। এর বিরুদ্ধে খুব সংগঠিত প্রতিবাদ বা ঝগড়া মানে আন্দোলন যদি না হয়, তাহলে সাংবাদিক কেন, কেউই বাঁচবে না। বেশ, আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপম বাবুর কাছে আমার প্রশ্ন, রূপম বাবু আপনি নিশ্চয়ই খবর এটা আপনার জানা, আমি জানি যে একাধিকবার
এই মুহূর্তে ছত্তিশগড়ে বারবার আমরা দিচ্ছি, কখনো 40 জন, কখনো 30 জন মাওবাদীদের নিকেশ করে দেওয়া হচ্ছে। গোটা দেশের কোনো মিডিয়াতে এটা নিয়ে আলোচনা নেই যে ঠিক বা ভুল এভাবে নিকেশ করে দেওয়া যায়। আমাদের সংবিধান এটা করতে দেয়? কোথাও আলোচনা নেই, কোনো মানুষ এটা নিয়ে চর্চায় নেই, কোনো কিছু নেই। অথচ এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন চর্চা হয়। মানে কোথায় গণতন্ত্রের অন্য পাঠ, এটাও তো একটা দিক। ভারতবর্ষে এই মুহূর্তে গোটা সংবাদ মাধ্যমটা কর্পোরেট দ্বারা পরিচালিত হচ্ছে। যে কর্পোরেটের বন্ড নিয়ে রাজনৈতিক দলগুলো চলছে, ইকুয়েশনটা খুব পরিষ্কার। মিডিয়া কন্ট্রোল করছে কর্পোরেট, কর্পোরেটের ইলেকশন বোর্ড নিয়ে চলছে রাজনৈতিক দল। এবং এই রাজনৈতিক দলগুলো যদি আমরা দেখি তাহলে দেখব সেই দলে প্রথম আছে বিজেপি, দ্বিতীয় আছে তৃণমূল কংগ্রেস, তারপরে খানিকটা আছে কংগ্রেস। যেহেতু কংগ্রেসের প্রতাপ প্রতিপত্তি এখন এই মুহূর্তে খুব কম। দুটো দল আজকে যে পশ্চিমবাংলায় লটারি শিল্প ছেয়ে ফেলেছে, যে কোনো গ্রামীণ স্টেশনে নামলে পরে দুদিকে দেখা যায় টেবিল ভর্তি লটারির টিকিট বিক্রি হচ্ছে। এবং এই লটারির টিকিট যারা বিক্রি করছে, ডিআর লটারির যারা মালিক, তারা সুদূর দক্ষিণ ভারত থেকে এসে ওই তিলজলার অফিসে বন্ডের টাকা বন্ড গুজিয়ে দিয়ে যাচ্ছে, বাইরে দানপত্র। অর্থাৎ কোনো হাত পেতে নিতে হচ্ছে না এখন আর। ওই আগে যেমন সৌগত রায় বা মদন মিত্র বা কাকলি ঘোষদার, অপরূপা পোদ্দার, এরা সব হাত পেতে নারদার টাকা নিয়েছিল, এখন হাত পেতে নয়, একেবারে দান বাক্সে ফেলে দেয়া হচ্ছে। এবং কোটি কোটি টাকা তারা এখান থেকে পাচ্ছেন। ফলশ্রুতিতে কি দেখছি আমরা? গোটা পশ্চিমবাংলার ডিআর লটারি ছেয়ে গেছে। এবং সেই ডিআর লটারি জাল টিকিট, যে টিকিটে নম্বর আছে সেই নম্বর দিয়ে খেলা হচ্ছে না, সেই টিকিটও বিক্রি হচ্ছে। অর্থাৎ মানুষের পকেট থেকে টাকাটা যে করে হোক বার করে পুঁজিপতিদের হাতে ফাটকা কারবারিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেখান থেকে রাজনৈতিক দল পুষ্ট হচ্ছে। তো এইটা যখন পরিস্থিতি, এবং সাংবাদিকরা যখন সকালবেলা বিদেশে গিয়ে জগিং করছেন, গতবার আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী হাঁটছেন, পেছনে জগিং হচ্ছে, এবার দেখলাম জগিং করতে করতে পেছনে হাঁটছেন। অর্থাৎ পশ্চিমবাংলার ছবিটা কি সেটা তারা ওখানে গিয়ে দেখাচ্ছেন। এবং এমন সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছে যে সাংবাদিকের টিআরপি হচ্ছে 10 এর নিচে, -10 টিআরপি। সেই সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছে, তিনি সময় সিপিএম এর ঘরের বউ ছিলেন, এবং মানে বাবাও সিপিএম, শ্বশুরও সিপিএম, শুধু যিনি নিয়ে গেছেন তিনি সিপিএম বিরোধী। এবং নিয়ে গিয়ে জগিং করাচ্ছেন, ওখানে ওই পেছনে হাঁটাচ্ছেন এবং তিনি হাঁটছেন, এবং ছবিতে ভিডিও থেকে বাদ করবার জন্য আবার উল্টো দিকে এগিয়ে যাচ্ছেন। একটা অদ্ভুত সার্কাস চলছে সারা পৃথিবীতে। বিধান রায়, মধুসূদন সেন, প্রফুল্ল ঘোষ, কোন মুখ্যমন্ত্রী এবং জ্যোতিবাবু, বুদ্ধবাবু, যারা পশ্চিমবাংলাকে আদারওয়াইজ শেষ করেছেন, তারাও এই প্র্যাকটিসটা, এই হাস্যকর প্রকাশটা দেখাননি।